ওয়েট কংক্রিটকে সঠিক স্থানে ধরে রাখবার জন্য এবং প্রয়োজনীয় শেপ দেওয়ার জন্য ফর্মওয়ার্ক ব্যবহৃত হয়। ফর্মওয়ার্ক হল এক প্রকার মোল্ড যার ভেতরে কংক্রিট ফেলা হয়। কংক্রিট পর্যাপ্ত স্ট্রেংথ গেইন করার পর ফর্মওয়ার্ক সরিয়ে ফেলা হয়। ছাদের ক্ষেত্রে সঠিকভাবে ফর্মওয়ার্ক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলে ভালো মানের কংক্রিট তৈরি সম্ভব হয় না। এছাড়া ফর্মওয়ার্ক দুর্বল হলে সাইটে দুর্ঘটনা ঘটতে পারে। ফর্মওয়ার্ক তৈরি ও ডিজাইনে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ তা হল সাইজ, শেপ এবং অ্যালাইনমেন্ট সঠিক হতে হবে, স্ট্রং এবং প্রপারলি সাপোর্টেড হতে হবে, ভালো মানের শাটারিং ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে এবং খেয়াল রাখতে হবে ফর্মটি যেন লিক প্রুফ হয়। এছাড়া ফর্মওয়ার্ক এমনভাবে ডিজাইন করা উচিত যেন তা পর্যাপ্ত ভার বহনে সক্ষম হয়, সহজে তৈরি এবং খুলে ফেলা যায় এবং বারবার ব্যবহারের উপযোগী থাকে। ফর্মওয়ার্ক করার জন্য আমাদের দেশে সাধারণত ভালো মানের কাঠ বা স্টিল শাটার ব্যবহার করা হয়ে থাকে। কাঠের ফর্মওয়ার্কে খরচ কম হলেও কয়েকবার ব্যবহারে তা ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। অপরদিকে স্টিল শাটার রিপিটেড ইউজের জন্য বেশি উপযোগী। কংক্রিটের সারফেস কেমন হবে তা মূলত ফর্মওয়ার্কের উপর নির্ভরশীল। ভালো মানের ফর্মওয়ার্ক ব্যবহার করলে পরবর্তীতে কংক্রিটের সারফেস ভালো পাওয়া যায় এবং প্লাস্টার কম প্রয়োজন হয়। ছাদের ক্ষেত্রে সাধারণত বিম এবং স্ল্যাবের ফর্মওয়ার্ক একসঙ্গে প্রস্তুত করে তারপর ঢালাই করা হয়। তবে ফর্মওয়ার্ক এমনভাবে তৈরি করতে হবে যেন বটম এবং সাইডের শাটার আলাদাভাবে খোলা যায়। ছাদের ফর্মওয়ার্ক এবং শোরিং ম্যাটেরিয়াল হিসেবে স্টিল প্রপ, বাঁশ ইত্যাদি ব্যবহার হয়ে থাকে। তার উপর কাঠ, স্টিল রানার, স্টিল শাটার, প্লেন শিট বিছিয়ে ফর্ম তৈরি করা হয়। এখানে একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে বাঁশ বা স্টিল প্রপগুলো পুরোপুরি ভার্টিক্যাল করে প্লেস করতে হবে এবং ছাদের তলায় ফর্মের সাথে যেন কোনো গ্যাপ না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রপ হিসেবে যদি বাঁশ ব্যবহার করা হয় তবে অবশ্যই ম্যাচিউর বাঁশ ব্যবহার করতে হবে এবং বাঁশের ডায়ামিটার মিনিমাম 3 ইঞ্চি এবং ওয়াল থিকনেস 1/4 থেকে 1/2 ইঞ্চি হওয়া উচিত। ফার্স্ট স্ল্যাবের ক্ষেত্রে ফর্মওয়ার্ক শুরুর পূর্বে ফিলিংয়ের বালু ভালোভাবে কম্প্যাক্ট করে নিতে হবে এবং বাঁশ বা স্টিল প্রপের নিচে ইট বা কাঠ বিছিয়ে দিতে হবে। কম্প্যাকশনের লেভেল এমন হতে হবে যেন মাটি বা বালু বসে পড়ার কোনো সুযোগ না থাকে। সাধারণত প্রপগুলোকে 2 থেকে 2.5 ফুট পর পর দেয়া হয়। তবে বড় আকারের বিম এবং স্ল্যাবের ক্ষেত্রে প্রপগুলোর স্পেসিং অবশ্যই প্রপারলি ডিজাইন করে নিতে হবে। এ সময় ওয়েট অফ ফ্রেশ কংক্রিট, ওয়ার্কার এবং মেশিনারিজের ওয়েট ইত্যাদি বিষয়ে বিবেচনায় নিতে হবে। এখানে উল্লেখ্য যে ছাদের হাইট বেশি হলে বাঁশ বা প্রপের মাঝখানে 2 ডিরেকশনে ব্রেসিং দিতে হবে। তবে বেশি হাইটের ছাদের জন্য স্ক্যাফোল্ডিং ব্যবহার করা সবচেয়ে ভালো। স্ল্যাবের প্যানেল অনেক বড় হলে, বিমের লেন্থ বেশি হলে মাঝখানে প্রপগুলোকে ঘন ঘন করে দেওয়া উচিত, না হলে স্যাগিংয়ের ফলে ডিফ্লেকশন হতে পারে। বিমের বটম রেডি করার সময় লেভেলিং করে নিতে হবে। এজন্য সাধারণভাবে আমাদের দেশে ওয়াটার লেভেল ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে বিমের তলা ফিট করার জন্য কলামের গায়ে পেরেক দিয়ে ডাসা মারা হয়, যা কলামের জন্য ক্ষতিকর। এজন্য বাঁশ বা প্রপ ব্যবহার করে কলামের চারপাশে এরকম ফ্রেম করে তার সাথে বিমের তলা ফিট করা যেতে পারে। বিমের সাইড রেডি করার সময় দুপাশের ছাদের থিকনেস সম্পর্কে খেয়াল রাখতে হবে। যদি থিকনেস কম বেশি হয় তবে সে অনুযায়ী বিম সাইড উঁচু নিচু রাখতে হবে। বিমের শাটারিংয়ে কাঠ ব্যবহার করা হলে কাঠগুলোর জয়েন্টে রূপবান শীট লাগিয়ে লিক প্রুফ করে নিতে হবে। পুরনো শীট থাকলে সেগুলো খুলে নতুন শীট লাগাতে হবে। বিমের সাইডে এবং তলায় সাধারণত 2 থেকে 2.5 ফুট পর পর ব্যাটেন বা ডাসা মারা হয়। সাধারণভাবে 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি সাইজের ডাসা ব্যবহার করা হয়ে থাকে। তবে বিমের সাইজ বড় হলে লোড অনুযায়ী ডাসার সাইজ এবং স্পেসিং পরিবর্তন করতে হতে পারে। একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে বিমের তলা এবং সাইডে কখনোই বাঁকা কাঠ ব্যবহার করা যাবে না। এর ফলে পরবর্তীতে প্লাস্টার বেশি প্রয়োজন হবে এবং ফর্মওয়ার্কের জয়েন্টে গ্যাপ থেকে যেতে পারে। এক্সটেরিয়র বিমের ক্ষেত্রে বাইরে থেকে টানা দেওয়ার ব্যবস্থা রাখতে হবে।
এজন্য জিআই তার ব্যবহার করা যেতে পারে, তবে বাইরে থেকে সাপোর্ট দিতে পারলে ভালো। বিশেষ করে বিমের সাইজ অনেক বড় হলে বাইরে থেকে অবশ্যই সাপোর্ট দিতে হবে। ফর্মওয়ার্কের কাজের সময় খেয়াল রাখতে হবে যেন যেখানে সেখানে রূপবান শীট, পেরেক ইত্যাদি পড়ে না থাকে, যার ফলে অ্যাক্সিডেন্ট হতে পারে, পা কেটে যেতে পারে। ছাদের শাটারিংয়ে প্লেন শিট ব্যবহার করলে তার থিকনেস 16 থেকে 20 গেজের মধ্যে হতে হবে। প্লেন শিটগুলো 3 ইঞ্চি ল্যাপিং করে পাশাপাশি বিছিয়ে মাস্কিং টেপ দিয়ে জোড়া দিলে সিমেন্টের পানি বেরিয়ে যেতে পারবে না। আমাদের দেশে ছাদের শাটারিংয়ে একটি কমন প্র্যাকটিস হল পুরনো এবং বাঁকা প্লেন শিট ব্যবহার করা, যা কখনোই উচিত নয়। যদি স্টিল শাটার ব্যবহৃত হয় তবে লিকপ্রুফ করার জন্য শাটারগুলোর মাঝে জুট টেপ বা ফোম লাগাতে হবে। যদি প্লেন শিটে অনেক ফুটো থাকে তবে ছাদে পলিথিন বিছিয়ে দেয়া যেতে পারে। ইদানিং আমাদের দেশে শাটারিং ম্যাটেরিয়াল হিসেবে প্লাইউডের ব্যবহার শুরু হয়েছে। যখন আমরা প্লাইউডের শাটার করব, এটা কিন্তু প্লাইউডের শাটার আমাদের গতানুগতিক শাটারিং সিস্টেম না। গতানুগতিক মানে হচ্ছে আমরা বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, তারপর স্টিল বিছিয়ে একটা ধরনের করছি, আরেকটা হচ্ছে আমরা প্রপস দিয়ে, ভার্টিক্যাল প্রপস দিয়ে, রানার দিয়ে তার উপরে স্টিল শাটার বসাচ্ছি। তার মানে খুব ক্লোজ স্পেসিং এ আমি প্রপস গুলোকে বসাচ্ছি, সাপোর্টগুলোকেও ভালোভাবে খেয়াল করতে হবে, কারণ সাপোর্টটা তো আলটিমেটলি কিছু দিনের জন্য পুরো বিল্ডিং এর যে ওজন আমি কলামের উপরে যে ওজনটাকে আমি পরে শক্ত হলে ট্রান্সফার করব, তার আগে কিন্তু সেই ওজনটাকে প্রপসকে নিতে হবে। তো সেই হিসাবে আমরা যখন প্লাইউডে ডিজাইন করব, আমরা সেটাতে বড় স্প্যানে চলে যাবো এবং আমাকে রানারগুলো খুব ক্লোজলি স্পেস করতে হবে। সেক্ষেত্রে আমরা ছাদের ব্যাপারে আমরা পিকো বিম ইউজ করি। পিকো বিম ইউজ করে দুটা কলামের মাঝখানে বড় বড় বিম দিয়ে মাঝখানে অনেক বড় গ্যাপ তৈরি করা যায়, যেখানে আমরা অন্য কাজও করে ফেলতে পারি। সাধারণ কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আমি হয়তো 3 ফিট পরপর ভার্টিক্যাল সাপোর্ট দিচ্ছি শাটারিং এর জন্য, কিন্তু পিকো বিম ইউজ করলে আমি দেখা যাচ্ছে আমি 3 মিটার প্রায় 10 ফিট পর আমি সাপোর্ট দিতে পারছি, যার ফলে নিচে চলাচল প্লাস নিচে অন্যান্য কাজ করা আমাদের জন্য সুবিধা হয়। শাটারিংয়ে এরূপ পিকো বিম ব্যবহার করা হলে তবে তা অবশ্যই প্রপারলি ডিজাইন করে নিতে হবে, অন্যথায় দুর্ঘটনা ঘটতে পারে। ছাদের ফর্ম রেডি করা হয়ে গেলে সুতা টাঙিয়ে ছাদটিকে লেভেল করা হয়। এজন্যে পূর্বে চিহ্নিত মার্ক থেকে ওয়াটার লেভেল ব্যবহার করে সবগুলো কলামের রডে লেভেল দাগ দেওয়া হয়। এরপর বিম ও স্ল্যাব বরাবর সুতা টাঙিয়ে মেপে দেখা হয় বিম ও স্ল্যাব সঠিক লেভেলে আছে কিনা। তবে বড় আকারের ছাদ হলে লেভেলিং ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে লেভেল করা উচিত। পুরো ছাদের ফর্মওয়ার্কে যেন কোনো গ্যাপ না থাকে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এজন্য ছাদের নিচ থেকে ভালোভাবে চেক করতে হবে। কোথাও কোনো গ্যাপ পাওয়া গেলে কাগজ ভিজিয়ে বা রূপবান শীট দিয়ে তা বন্ধ করে দিতে হবে। ছাদে শাটারিং করার সময় একটি প্রবলেম প্রায় দেখা যায়, তা হলো কলামের টপ এবং বিমের বটম সেম লেভেলে নেই। কলামের টপ যদি বিমের বটম থেকে উঁচুতে থাকে তবে বিমের বটম রডের নিচে ভালোমতো কংক্রিটিং করা হয় না। অনেক ক্ষেত্রে বিমের রডগুলোর নিচে কোনো ব্লক ব্যবহার না করে সরাসরি কলামের উপর বিছিয়ে দেওয়া হয়। এর ফলে রডের নিচে কোনো ফ্রেশ কংক্রিট প্রবেশ করতে পারে না এবং বিম কলাম জয়েন্টে বন্ডিং ভালো হয় না। এজন্য কলামের সেকেন্ড লিফট ঢালাই করার সময় হিসাব করে কলামটি কত উঁচু পর্যন্ত ঢালাই করতে হবে তা নির্ধারণ করতে হবে। খেয়াল রাখতে হবে কলামের টপ যেন বিমের বটমের লেভেলে থাকে অথবা নিচে থাকে। কখনোই যেন কলামের টপ উপরে উঠে না যায়। যদি কোনো স্থানে কলামের টপ উপরে উঠে যায় তবে বাড়তি অংশ ভেঙে ফেলতে হবে। ফর্মওয়ার্কের কাজ শেষ হলে ভালোভাবে চেক করতে হবে কোথাও কোনো ভুল আছে কিনা। এখানে একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ যে ছাদের কোথাও যদি কোনো দাগ থাকে তবে সেটি ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, স্ট্রাকচারাল এবং আর্কিটেকচারাল ড্রয়িংয়ের সমন্বয়ে শাটারিং করার সময়ই কোডে উল্লেখিত ডিটেলিং সহকারে ডাক্টের জন্য পর্যাপ্ত জায়গা রেখে দিতে হবে। অনেক সময় ডাক্টের জায়গা রাখার জন্য এরকম ইট বিছিয়ে রাখা হয়, যা মোটেই উচিত নয়, কারণ এইসব ইট খসে দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য ডাক থাকলে অবশ্যই কাঠ দিয়ে ভালোভাবে শাটারিং করতে হবে।
ছাদের ফর্মওয়ার্ক হয়ে গেলে বিমের রড বাঁধার কাজ শুরু হয়।